জুলাই আন্দোলনের অন্যতম ক্ষেত্র ছিল মহাখালী। সড়কের সঙ্গে রেলপথ অবরোধে ত্বরান্বিত হয় অভ্যুত্থান। এখানে আমার পাশে যুবলীগ না ছাত্রলীগ না কে, কার সাথে কি অস্ত্র আছে আমরা জানি না। মায়ের কোল খালি হয়েছে, তো তাদের রক্ত যেন বৃথা না যায়। দেশের কার্যালয়গুলোতে নির্বাচনের প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ, কেন্দ্রের তালিকা তৈরি সহ চলছে তোড়জোড়। আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। কুমিল্লায় পথসভায় জামায়াত আমির। অর্থায়ন বন্ধে ঢুকছে ঢাকা এলিভেটেডের হাতিরঝিল কুতুবখালী অংশ। আশুলিয়া এক্সপ্রেসওয়ে ব্যয় বাড়ছে 1000 কোটি টাকা। টেক্সাসে আকস্মিক বন্যায় 24 জনের প্রাণহানি, নিখোঁজ অন্তত 25 শিশু। তৃতীয় দিনেও বেপরোয়া গ্রিসের দাবানল। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজনের সঙ্গে আছে মঞ্জুল হাফিজ। জুলাই আন্দোলন কথাটি শুনলেই সামনে আসে বৈষম্যের বিরুদ্ধে স্লোগান, মিছিল আর ছাত্র জনতার শক্ত অবস্থান। ক্ষয়ক্ষতি তো বটেই, বহু প্রাণের বিনিময়ে ঘটে কর্তৃত্ববাদী শাসনের অবসান। নতুন করে সুযোগ হয় সাম্য ও সমতার বাংলাদেশ বিনির্মাণের। যাত্রাবাড়ি রামপুরার মতো জুলাই আন্দোলনের অন্যতম ক্ষেত্র ছিল মহাখালীর রাজপথ। সড়কপথের সঙ্গে রেলপথও বন্ধ করে আন্দোলনের গতি বাড়িয়েছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা। ফিরে দেখা জুলাইয়ের মহাখালীর দিনগুলোর কথা জানাচ্ছেন মাঝারি মন। দীর্ঘ দুঃশাসনে চাপা জনক্ষোভ আর মননে রক্তক্ষরণের সমাপ্তির মাস জুলাই আগস্ট। টানা 36 দিনের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সংগঠিত হয় গণ অভ্যুত্থান। পতন হয় 1.5 দশকের শেখ হাসিনার শাসনামল। ফলে মুক্তি মেলে ভোটহীন, দখলদার, খুন, গুমসহ জন আকাঙ্ক্ষা বিরোধী আধিপত্যের। জুলাই আন্দোলনে ঢাকার যে কটি স্থানে ছাত্র জনতা অবস্থান ধরে রেখেছিল তার মধ্যে অন্যতম মহাখালী এলাকা। এই এলাকায় আন্দোলনকারীদের অন্যতম লক্ষ্যে থাকত মহাখালী মোড় এবং রেলপথ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তৎকালীন সরকারি দলের নেতাকর্মীদের হামলার সম্মুখীন হয় তারা। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, এমনকি গুলি করেও দমানো যায়নি আন্দোলনকারীদের। 7 রাস্তা, নাবিস্কো, মহাখালী বাস টার্মিনাল, রেলগেট, আমতলী, বনানী চেয়ারম্যান বাড়ি, কাকলী সহ মূল সড়কে হয় তুমুল লড়াই। সংঘর্ষে শিক্ষার্থীরা সামনে আসলে পিছপা হয় পুলিশ। আবার পুলিশ সদস্যরা দমনের মাত্রা বাড়ালে পিছু হটে আন্দোলনকারীরা। সরকারি তিতুমির কলেজ, বুটেক্স, সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, BAF শাহীন কলেজ সহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জোরালো ভূমিকা ছিল মহাখালীর রাজপথে। জুলাই আন্দোলনের সেই ভয়াল দিনগুলোর কথা জানাচ্ছিলেন তিতুমির কলেজের শিক্ষার্থী জিসান। আন্দোলনের প্রতিটি দিন প্রথমে অনলাইনে, পরে ইন্টারনেট বন্ধের পর অফলাইনে যোগাযোগ করে সংগঠিত হতো তারা। সহপাঠীরা মিলে মোকাবেলা করেছিলেন রাজপথের চতুর্মুখী আক্রমণ। কলেজ ছাত্রলীগ, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর হুমকি হামলায়ও পিছু হটেনি তারা। এই জুনটা ছিল খুবই ক্রিটিক্যাল জুন। এই জায়গায় যদি রেলগেট এবং হচ্ছে যে আপনার মহাখালী বাস টার্মিনাল, তারপর হচ্ছে আপনার এই মহাখালী যে বাস আছে উত্তরা থেকে বা ময়মনসিংহ থেকে, এগুলো যদি আমরা অবরোধ করতে পারি, ব্লকেট কর্মসূচি করতে পারি, তাহলে কিন্তু সারা বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যায়। এখানে আমার পাশে যুবলীগ না ছাত্রলীগ না কে, কার সাথে কি অস্ত্র আছে আমরা জানি না। মানে পুরোটাই নিরাপত্তাহীনতার মধ্যে। আর একটা ব্যাপার হলো যারা সবাই বিচ্ছিন্ন, 2 জন 4 জন করে বিচ্ছিন্ন, এখানে তো সবাই একত্র হওয়া যাচ্ছে না। তো এরকম করে 17 তারিখে গড়ালো আমাদের মহাখালীটা, আমরা মোটামুটি কভার করলাম। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল মহাখালীতেও। টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিছিলে যুক্ত হয় আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আঘাত, রক্তাক্ত শরীর নিয়েও দমে যাননি আন্দোলনকারীরা। 18 জুলাই কমপ্লিট শাটডাউনে পুলিশি আক্রমণের মাত্রা বাড়ে মহাখালী এলাকায়, যার কারণে বিক্ষুব্ধ জনতার ক্রোধে পড়ে সেতু ভবন আর দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ঘটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা। সহপাঠী হারানো শিক্ষার্থীরা বলছিলেন জুলাই আন্দোলনের স্মৃতিকথা।
প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়, আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়, এখানে বুটেক্স আছে সরকারি বিশ্ববিদ্যালয়, তিতুমির কলেজ এবং বিএফ শাইন। এই কলেজগুলো আমাদের কাছে এত বেশি অ্যাপ্রিসিয়েট করছে, প্রত্যেকটা জায়গা থেকে এত ভালো ভূমিকা পালন করছে যে অন্য জায়গা থেকে এত বেশি বিশ্ববিদ্যালয়ের তুলনায় আমাদের অবদানটা কোনো অংশেই কম করে না। রেল লাইন তখন আমরা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, রেল চলাচল বন্ধ ছিল, পরিবহন চলাচল বন্ধ ছিল। তো পুলিশরা মহাখালী রেল গেটে ছিল, তো মহাখালী রেল গেট রাস্তা বরাবর ছিল পুলিশরা, আবার ভিতরে ছিল হচ্ছে যে ছাত্রলীগের পোলাপান্না, ওরা হচ্ছে আবার ওই ভিতর দিয়ে এলাকাটা আবার খোঁজাখুঁজি করতেছিল, স্টুডেন্টদেরকে খুঁজতেছিল। বহুত মায়ের কোল খালি হয়েছে, তো তাদের রক্ত যেন বৃথা না যায়, আমরা সেই চেষ্টাই করব যে দেশটাকে যেন আমরা সংরক্ষণ করতে পারি, আমরা যেন এই চেতনায় উজ্জীবিত থেকে দেশের রক্ষার্থে কাজ করতে পারি। অসংখ্য আহত তো বটেই, মহাখালী এলাকায়ও জুলাই শহীদের সংখ্যা একাধিক। 5 আগস্ট পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে জুলাই আন্দোলনে মহাখালী ও এর আশপাশের এলাকাবাসীও যুক্ত হয়েছিলেন। প্রতিবেদনটি শেষ করতে চাই নিজের একটি অভিজ্ঞতা বর্ণনার মধ্য দিয়ে। গেল বছরের জুলাইয়ে যখন কোটা সংস্কার আন্দোলন চলছে, তখন এই মহাখালী এলাকায় এসেছিলাম সংবাদ সংগ্রহের জন্য। সে সময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ এবং তৎকালীন সরকারি দলের নেতাকর্মীদের যখন দফায় দফায় সংঘর্ষ হচ্ছিল, সেই সংঘর্ষের সংবাদ সংগ্রহের সময় দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে আমি এবং আমার সহকর্মী ভিজে তানিম আহমেদ। রক্তাক্ত হয় দুজনের দেহ, ভেঙে ফেলা হয় আমাদের সঙ্গে থাকা ক্যামেরাটি। পরবর্তীতে কোনো রকমের জীবন বাঁচিয়ে অফিসে ফিরি। মাঝার ইমন, এখন ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে সারা দেশের নির্বাচন কার্যালয়। ভোট কেন্দ্রের তালিকা তৈরি, নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামোগত সংস্কার তালিকা তৈরি সহ চলছে নানা তোড়জোড়। চট্টগ্রামে 277টি ভোট কেন্দ্র মেরামতে বরাদ্দ চেয়ে চিঠি গেছে মন্ত্রণালয়ে। এছাড়াও একই সঙ্গে চলছে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ সহ নানা আনুষঙ্গিক প্রস্তুতি। শোয়েব রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর থেকেই দেশে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। ফেব্রুয়ারিতে ভোটের সম্ভাব্য সময় ধরে নিয়ে ঢাকার পাশাপাশি নির্বাচনী উত্তাপের আঁচ লেগেছে দেশের তৃণমূল নির্বাচন কমিশনগুলোতেও। শুরু হয়েছে ভোট আয়োজনের তোড়জোড়, চলছে প্রস্তুতি। এরই মধ্যে নির্বাচন কেন্দ্র পরিদর্শন, অবকাঠামো পরিস্থিতি, কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সহ নানা বিষয়ে প্রতিবেদন তৈরি করেছে জেলা নির্বাচন কমিশন। একই সঙ্গে চলছে রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। চট্টগ্রামে গুরুত্ব পাচ্ছে ভোট কেন্দ্র সংস্কারের কাজ। এরই মধ্যে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে 277টি ভোট কেন্দ্রের তালিকা প্রণয়ন করা হয়েছে, যেগুলো জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন। এসব কেন্দ্রের কোনোটির সীমানা প্রাচীর নির্মাণ, কোনোটির দরজা জানালা সহ নানা ধরনের অবকাঠামোগত মেরামত প্রয়োজন জানিয়ে চিঠি দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশনের নির্দেশনার প্রেক্ষিতে আমরা সম্ভাব্য ঝুঁকিপূর্ণ বা আপনার মেরামতযোগ্য এই কেন্দ্রগুলোকে আমরা একটা তালিকা প্রেরণ করেছি এবং আমি যতটুকু জানতে পারছি সেটা আমাদের কর্তৃপক্ষ, সেটা যারা বিভিন্ন ডিপার্টমেন্ট আছে তাদেরকে সেই তালিকাটা দিয়েছে যাতে প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা গ্রহণ করেন। জেলা নির্বাচন কমিশন বলছে, নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে অর্থ বরাদ্দ চেয়ে করা হয়েছে আবেদনও। তবে এখনও এ সংক্রান্ত কোনো নির্দেশনা পায়নি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বেশিরভাগই ভোট কেন্দ্র প্রাইমারি স্কুলে হয়, আর প্রাইমারি স্কুলের কাজগুলো কিন্তু দেখে এলজিডি। তো আমাদের যে সমস্ত মাধ্যমিক বিদ্যালয়ে যে সমস্ত ভোট কেন্দ্রগুলো হবে ওইগুলোর প্রাক্কলন করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। ভোট কেন্দ্র সংস্কারের জন্য আসলে বেশি সময় লাগে না, ওইখানে তো আর মেজর মেরামত হয় না। নির্বাচন উপলক্ষে এখনো আমাদের কাছে কোনো প্রজ্ঞাপন বা গেজেটেড কোনো বা ওখান থেকে কোনো আমাদের ইনফরমেশন চাওয়া বা আমাদেরকে দেয়া এরকম এখনো হয়নি। তবে আশা করতেছি শর্টলি হয়তো পাবো। আর আমাদের যে প্রতিষ্ঠান যাতে নিজস্ব গতিতে যে সংস্কারগুলো সেটা করবে, আর যদি কিছু অতিরিক্ত সংস্কার প্রয়োজন হলে আমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যেভাবে করা প্রয়োজন সেভাবে করব। এবার ভোট পদ্ধতিতে আসতে পারে বড় পরিবর্তন, যা নিয়ে ভাবছে কমিশন কর্মকর্তারা। আগে সিটি কর্পোরেশন ও জাতীয় নির্বাচনে ইভিএম প্রাধান্য পেলেও এবার ভোট হতে পারে শুধু ব্যালটে। এজন্য ব্যালট পেপার, সিল, ব্যালট বাক্সের পরিমাণেও আসতে পারে পরিবর্তন। কমিশন যখন যে নির্দেশনা দেবে আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। যেমন এখন আমরা ভোটার তালিকা নিয়ে এবং ভোট কেন্দ্র নিয়ে কাজ করছি। বিভিন্ন ওয়ে বিভিন্ন মিডিয়া
মাধ্যমে ভোটারদেরকে আমরা কিভাবে ভোট প্রদান করবে কিংবা তাদের বিভিন্ন বিষয়ে আমরা ভোটার এডুকেশনের মাধ্যমে আমরা অবহিত করব। কমিশন কর্মকর্তারা জানান, চট্টগ্রামের 16টি আসনে নতুন ভোটার অন্তর্ভুক্তির কাজ অনেকটাই অগ্রগতি হয়েছে। গেল দ্বাদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রামের 16 আসনে ভোটার ছিল 65,15,000 আর ভোট কেন্দ্র ছিল 2020টি। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নতুন পুরাতন বুঝি না, আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। যে যুবকরা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ রেখে গেছেন, সেই রক্তের সাথে বেইমানি করতে দেব না। সকালে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোড এলাকায় পথসভায় তিনি এসব কথা বলেন। দেশের রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে বলেও মন্তব্য করে জামায়াতের আমির বলেন, মেঘ যত ঘন হোক সূর্যকে আটকে রাখতে পারবে না। ন্যায় নীতি এবং কোরআনের আইনের ভিত্তিতে নতুন সূর্য উঠবেই। এই লড়াইয়ের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। পথসভায় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম ও কুমিল্লার বিভিন্ন শাখার জামায়াতের নেতৃবৃন্দ। যে যুবকরা বুক চিতিয়ে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেব না ইনশাআল্লাহ। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাত আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে ইনশাআল্লাহ। প্রায় 1.5 বছরেরও বেশি সময় ধরে থমকে আছে ঢাকার প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের হাতিরঝিল থেকে কুতুবখালী অংশের কাজ। সিঙ্গাপুরের আদালতে মামলা নিষ্পত্তি হলেও অর্থ ছাড়ের বিষয়টি এখনও ঝুলে আছে। অন্যদিকে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ পুরোদমে চললেও তৃতীয় সেকশনের কাজে দেখা দিয়েছে নতুন চ্যালেঞ্জ, যে কারণে ব্যয় বাড়ছে 516 কোটি টাকা আর মূল প্রকল্পের ব্যয় বাড়ছে 1000 কোটি টাকা। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের প্রতিবেদনে। কাজ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর দ্বন্দ্বের কারণে প্রকল্পে অর্থ ছাড় আটকে দেয় ঋণ সহায়তা দেওয়া চীনের এক্সিম ব্যাংক। সিঙ্গাপুরের আদালতে মামলার নিষ্পত্তি হলেও অর্থ ছাড়ের জট দ্রুত খুলবে এমন নিশ্চয়তা দিতে পারছে না কেউ। ঢাকার যানজট কমানোর পাশাপাশি দেশের উত্তর পশ্চিমাঞ্চল থেকে আসা পণ্যবাহী ট্রাকগুলো যেন দিনের বেলায়ও ঢাকার উপর দিয়ে দক্ষিণ পূর্বাঞ্চলে বাধাহীনভাবে যেতে পারে, সেই পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে ঢাকা আশুলিয়া দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। বিমানবন্দরের সামনে প্রথম এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হবে দ্বিতীয় এক্সপ্রেসওয়ে। এই অংশের জমি অধিগ্রহণে কিছুটা ঝামেলা পোহাতে হচ্ছে, তবে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আবদুল্লাপুরের অংশের কাজ অনেকটাই এগিয়েছে। সম্পন্ন হয়েছে মূল রাস্তার ঢালাইয়ের কাজ। একই সাথে সমানতালে এগিয়ে চলছে আবদুল্লাপুর থেকে ধৌর পর্যন্ত অংশের কাজ। এই এলাকায় তুরাগ নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ভেঙে ফেলা হবে যান চলাচলের রাস্তা। এক্সপ্রেসওয়ের দুই পাশের উড়াল সার্ভিস সড়ক দিয়ে চলবে স্থানীয় যানবাহন, তাই মূল এক্সপ্রেসওয়ের নির্মাণের আগে সার্ভিস সড়কটি খুলে দেওয়া হতে পারে চলতি বছরের ডিসেম্বরেই। উড়াল সড়কের ওঠানামার র্যাম্পগুলোর কাজও প্রায় শেষের দিকে। প্রকল্প পরিচালকের আশা, আগামী বর্ষার আগেই বাইপাইল থেকে আশুলিয়া পর্যন্ত নিচের এক পাশের সড়ক পুরোপুরি খুলে দেওয়া হবে যান চলাচলের জন্য। এতে এই এলাকার জনদুর্ভোগ কমে আসবে। তবে বাধা হয়ে দাঁড়িয়েছে জিরাবো থেকে বাইপাইল পর্যন্ত ওভারহেড উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তার। আমরা যে সাইড দিয়ে ওভারহেড লাইন করব সে জায়গা নেই। হাই ভোল্টেজ লাইন জনগণের নিরাপত্তার জন্য এটা হুমকি। আমার লেবাররা যখন কাজ করবে, ইঞ্জিনিয়াররা কাজ করবে, সেটাও একটা হুমকি। সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ওনার দপ্তরে কাজ হচ্ছে, এখন হয়তো আল্লাহ চাহে হয়ে যাবে।
উনি ওইটা দিলে পরে তখন আমরা প্ল্যানিং কমিশন থেকে অনুমতি নিয়ে কাজটা শুরু করতে পারবো। আমার এই প্রজেক্টের আগে যে গতি ছিল বর্তমান সরকারের সময় আরও গতি বেড়ে গেছে, 59% ওভারঅল প্রোগ্রেস, আর ফিজিক্যাল প্রোগ্রেস হলো 52%। তবে সব সংকট কাটিয়ে জোরে সোরে চলছে বাইপাইল থেকে ইপিজেড পর্যন্ত কাজ। উপরের বড় অংশের ঢালাইয়ের কাজও শেষের দিকে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন প্রায় 44 কিলোমিটার পুরো এই এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের বড় বাধা সমন্বয়। একটা অংশের কাজ চলমান আছে ঢাকা আশুলিয়া যেটা, বাট অন্য অংশটা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসে কিছু অংশ সম্পন্ন হয়ে বাকি অংশটুকু কিন্তু বন্ধ হয়ে আছে। যদি আমরা সমন্বিতভাবে দুটো এলিভেটেড এক্সপ্রেসের কাজ চলমান রাখা না যায় তাহলে দেখা যাবে আমরা যেই উদ্দেশ্যটা নিয়ে যানজট কমানো সেটাতে ব্যাহত হতে পারে। শুধু তাই না, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সামনের যে অংশটুকু রয়েছে তার জন্য চ্যালেঞ্জ কিন্তু অনেক, কারণ এখানে ইউটিলিটি লাইন যেমন সরাতে হবে, তারপরে এটা চলে যাবে কিন্তু এই দক্ষিণ সিটির মতো একটা জনবহুল ঘনবসতিপূর্ণ একটা এলাকার ভিতর দিয়ে। 17,000 কোটি টাকার এই প্রকল্পের সংশোধিত প্রকল্পে বাড়ানো হয়েছে অর্থ বরাদ্দ। ডলারের দাম আর নির্মাণ ব্যয় বাড়ায় বাড়তে পারে 1000 কোটি টাকা। 2027 সালের ডিসেম্বরে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের কাজ শেষ হওয়ার কথা। এখন পর্যন্ত অগ্রগতি প্রায় 60%। একদিকে যখন ঢাকার প্রথম এক্সপ্রেসওয়ের অর্ধেকাংশের কাজ প্রায় থমকে রয়েছে, অন্যদিকে এই ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের অগ্রগতি আশাব্যঞ্জক হলেও ঠিক সময়ে শেষ হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। তাই যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন যতদিন পর্যন্ত দেশের উত্তর পশ্চিমাঞ্চল থেকে আসা যানবাহনগুলো এই পুরো এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে না পারবে ততদিন পর্যন্ত এই এক্সপ্রেসওয়ের সুফল পাওয়া তো সম্ভবই না, ঢাকার অভ্যন্তরীণ যে যানজট সেটিও দূর হবে না। ঢাকার প্রথম এক্সপ্রেসওয়ের যেই অংশের কাজ থেমে রয়েছে তা দ্রুত শুরু করে শেষ করার তাগিদ দিচ্ছেন তারা। গালিব ইবনে রিয়াজ, এখন, আশুলিয়া, ঢাকা। গেল অর্থ বছরে আখাউড়া স্থলবন্দরে রপ্তানি আয় বাড়ে প্রায় 87 কোটি টাকা। তবে পণ্য আমদানি অনিয়মিত হওয়ায় কমেছে রাজস্ব আদায়। ব্যবসায়ীরা বলছেন চলতি বছরের মে মাসে বাংলাদেশ থেকে 6 ধরনের পণ্য আমদানিতে ভারতীয় নিষেধাজ্ঞার কারণে অন্তত 30% ক্ষতিগ্রস্ত হবে বন্দরের রপ্তানি বাণিজ্য। এই অবস্থায় রপ্তানি বাণিজ্য বাড়াতে ভারতে নতুন পণ্যের বাজার খোঁজার পরামর্শ বন্দর ও শুল্ক কর্তৃপক্ষের। আইজুল সঞ্চয়ের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন যে কয়েকটি পণ্য রপ্তানি হয় তার অর্ধেকই হিমায়িত মাছ। প্রতি কেজি $2.5 পাঙ্গাস, পাবদা, রুই, কাতল ও ট্যাংরা সহ বিভিন্ন প্রজাতির মাছ যায় ভারতে। 2024-25 অর্থ বছরে ভারতে রপ্তানি হয়েছে 514 কোটি 34 লাখ টাকার পণ্য, যার মধ্যে রয়েছে হিমায়িত মাছ, সিমেন্ট, প্লাস্টিক, প্রক্রিয়াজাত খাবার, তুলা, ভোজ্য তেল, আটা ও ময়দা সহ বিভিন্ন পণ্য। এর মধ্যে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে হিমায়িত মাছ, প্লাস্টিক ও প্রক্রিয়াজাত খাবার। একই সময়ে ভারত থেকে আমদানি হয়েছে 7 কোটি 31 লাখ 82 হাজার টাকার জিরা, ডাল ও কাজু বাদাম। সরকারের রাজস্ব এসেছে 4 কোটি 16 লাখ টাকা, যা বিগত অর্থ বছরের তুলনায় প্রায় 51 লাখ টাকা কম। তবে গেল মে মাসে ত্রিপুরা, আসাম, মিজোরাম ও মেঘালয়ের স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাবার, জুস, তুলা, প্লাস্টিক, পিভিসি সামগ্রী ও কাঠের ফার্নিচার আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। এসব পণ্যের মধ্যে তৈরি পোশাক ও কাঠের ফার্নিচার ছাড়া বাকি সবকটি পণ্য নিয়মিত রপ্তানি হতো আখাউড়া স্থলবন্দর দিয়ে, যা মোট রপ্তানি বাণিজ্যের অর্ধেক। ব্যবসায়ীরা বলছেন নতুন অর্থ বছরে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে অন্তত 30%। বাণিজ্য সচল রাখতে তাই সব ধরনের পণ্য আমদানির সুযোগ চান তারা। ইন্ডিয়ার নিষেধাজ্ঞার কারণে অনেক আমরা রপ্তানি পণ্য বন্ধ হয়ে গেছে। বর্তমান যে অবস্থায় আমাদের এখানে যে ব্যবসা বাণিজ্য কমে গেছে, এতে মনে করেন যে অনেক লোক বেকার হয়ে গেছে। নিষিদ্ধ পণ্য ব্যতিরেকে সকল পণ্য যদি আমাদের ইম্পোর্টটা অনুমোদন দিত তাহলে হয়তো আমাদের ইম্পোর্টের দিকে সচল হইতো। নতুন পণ্যগুলা ভারতে রপ্তানি করতে পারি সেদিকে একটু নজর দেওয়া দরকার। বন্দর কর্তৃপক্ষ বলছে ভারতের নিষেধাজ্ঞার কারণে গেল অর্থ বছরের শেষ দিকে রপ্তানি বাণিজ্য কিছুটা ক্ষতিগ্রস্ত হয়, যার নেতিবাচক প্রভাব পড়ে বন্দরের মাসুল আদায় কার্যক্রমে। তবে নিষেধাজ্ঞার বাইরে থাকা পণ্যগুলোর রপ্তানি বাড়ানোর পরামর্শ এই কর্মকর্তার। আগে যে পরিমাণ আমাদের বন্দর মাসুল আদায় হতো গাড়ির সংখ্যা বেশির কারণে, ভারতের নিষেধাজ্ঞার ফলে আগে যেহেতু অনেকাংশে এক্সপোর্টটা কমে আসার কারণে আমাদের বন্দর মাসুলটা কমে আসছে।
বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানির অনুমোদনের বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের এখতিয়ার জানিয়ে নতুন অর্থ বছরে আমদানি রপ্তানি বাণিজ্য বাড়বে বলে আশা শুল্ক বিভাগের। সংশ্লিষ্ট যারা আছেন তারা জাতীয় রাজস্ব বোর্ডকে বিষয়টা অবগত করেন, রাজস্ব বোর্ড থেকে আমরা কোনো নির্দেশনা পাই, তখন ওই অনুযায়ী কাজ করতে পারবো। 1994 সাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে চলছে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য। বন্দর দিয়ে পারাপার হওয়া যাত্রীদের ভ্রমণ করু সরকারের রাজস্ব আয়ের অন্যতম উৎস। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। নওগাঁয় আলু সংরক্ষণে অহিমায়িত মডেল ঘর দেয়া হয়েছে কৃষকদের, কিন্তু এতে আলু সংরক্ষণ তো হচ্ছেই না, বরং পচে নষ্ট হচ্ছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরাও। সরকারের এই প্রকল্পটি জলে যাওয়ার উপক্রম বলে মনে করছেন কৃষকরা। আব্বাস আলীর প্রতিবেদন। নওগাঁয় চলতি মৌসুমে ভালো দাম পাওয়ার আশায় আলু চাষ করেন কৃষকরা। তবে ফলন ভালো হলেও হিমাগার স্বল্পতায় আলু সংরক্ষণ করতে পারেননি তারা। যদিও আলু সংরক্ষণে সরকারি অর্থায়নে 2022-23 অর্থ বছরে অহিমায়িত মডেল ঘর বানানো হয়। নওগাঁর আলু চাষী কৃষক সানোয়ার হোসেন অহিমায়িত মডেল ঘর পেয়ে শুরু করেন আলু সংরক্ষণ, কিন্তু সংরক্ষণের 3 মাসের মধ্যেই 100 মণ আলু পচে নষ্ট হয়ে যায়। পোকার পছনে প্রায় 100 মণের মতো আলু নষ্ট হয়ে গেছে, কিন্তু এই ঘরটা যে আমরা পাইছি কিছু লাভের আশায়, কিন্তু লাভ তো আমাদের হইল না। এবছর আলু চাষে বিঘাপ্রতি খরচ হয়েছে অন্তত 35,000 টাকা, যা গেল বছরের তুলনায় 5 থেকে 6,000 টাকা বেশি। তার উপর অহিমায়িত ঘরে সংরক্ষণ করায় নষ্ট হয়েছে অনেক আলু। আলুর ডায়মন্ডটা পুরোটাই নষ্ট হয়ে গেছে, ক্যাটিলালটা কিছু অংশ আছে, কিছু অংশ নষ্ট হয়েছে। আলু রাখছে পুরোটাই আলু নষ্ট হয়ে যাচ্ছে, এতে কৃষক আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। অপরিকল্পিতভাবে ঘরটি তৈরি করায় রয়েছে নিরাপত্তার অভাব, ফলে বহু কৃষক সেখানে আলু রাখতে চান না। আবার নষ্ট হওয়ার শঙ্কা থেকেও আলু রাখতে চান না অনেকে, আর তাই মডেল ঘরগুলো তৈরি হওয়ার পর থেকেই অব্যবহৃত অবস্থায় পড়ে আছে বেশিরভাগ ঘর। এই ঘরটা আলু রাখার জন্য করা হয়েছে, কিন্তু আলু কোনোদিন ধোয়া হয়নি, খড়ি খার ধোয়া হয়েছে। এখানে যে কোনো সময় চুরি অথবা পচে যেতে পারে, এই জন্য এখানে সাধারণত রাখে না। 1 মণ আলু রাখেন, 1 মণের থেকে নয় আপনার 5 কেজি নষ্ট হবে বা শুকিয়ে যাবে, কিন্তু বাকি 35 কেজি সে তুলনায় অনেক আমাদের লাভজনক হবে। আলু রাখার জায়গাটা তৈরি করা হয়েছিল লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু এখানে এটা দিয়ে কোনো কার্যক্রম হচ্ছে না, এটা সব কিছু নষ্ট হয়ে যাওয়ার মতো। তবে কৃষি কর্মকর্তা জানান, অহিমায়িত মডেল ঘরে আলু সংরক্ষণ করলে যেমন খরচ কম হয়, তেমনি কৃষকরা তাদের সময় মতো আলু বিক্রি করতে পারেন। প্রাকৃতিক উপায়ে 4 থেকে 6 মাস আলু ভালোভাবে সংরক্ষণ করতে পারে। তো এতে লাভ হয় কি, কোল্ড স্টোরেজের খরচ কমে, মানে কৃষক আর্থিকভাবে লাভবান হয়। তো কৃষক তার সুবিধা মতো সময় আলু বিক্রি করতে পারে। কোল্ড স্টোরেজে আলু রাখলে দেখা যায় সে তার ইচ্ছা মতো সময় আলু বিক্রি করতে পারে না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 7টি হিমাগারে ধারণ ক্ষমতা 46,530 টন। উৎপাদিত অতিরিক্ত আলু বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। আব্বাস আলী, এখন নওগাঁ। রাজধানী ঢাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সচেতন হতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জিহাদি। সকালে রাজধানীর পুরান ঢাকায় বিশেষ পরিচ্ছন্নতা মশক নিধন অভিযানে একথা জানান তিনি। বলেন, শহরকে আবর্জনা মুক্ত করতে এ ধরনের অভিযান প্রতিনিয়ত চালানো হবে। এছাড়াও নগরবাসীকে ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচাতে যার যার বাসার আঙিনা ও আশেপাশে যেন পানি না জমে সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। পরিচ্ছন্নতা কর্মীদের কাজ নজরদারি করতে একটি মনিটরিং টিমও গঠন করা হয়েছে বলেও জানান তিনি। আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি। ইতিমধ্যে ঢাকা ধানমন্ডিতে আমরা অভিযান করেছি, পুরান ঢাকা আরেকটি অভিযান পরিচালনা করেছি। এটা অব্যাহতভাবে চলবে, শুধু 10টা জুনে নয়, প্রয়োজন অনুসারে আমরা প্রতিনিয়তই অভিযান পরিচালনা করব, যাতে করে আমাদের ডেঙ্গু প্রতিরোধ সহ আমাদের জীবনযাত্রার মান যেন ভালো হয়। আমরা আমাদের মশক কর্মীরা যাতে যথাসময় উপস্থিত থেকে মশার ঔষধ বিতরণ করে সেই বিষয়টা আমরা নিশ্চিত করার জন্য আমরা মনিটরিং টিমকে দায়িত্ব দিয়েছি। আমরা মোবাইল কোর্ট প্রস্তুত রেখেছি এবং তারা ইতিমধ্যেই তাদের কার্যক্রম শুরু করেছে, যেন যে সমস্ত নির্মাণাধীন বাড়ি আছে সেই বাড়ির কোথাও যেন পানি জমে না থাকে। সিলেটের পাথর কুয়ারি খুলে দেয়া সহ 5 দাবিতে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ডাকে শুরু হয়েছে
48 ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট। ফলে সিলেটে পণ্য পরিবহন থেকে বিরত রয়েছেন শ্রমিকরা। বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানাবেন পণ্য পরিবহন শ্রমিকদের ধর্মঘটে কী রকম প্রভাব পড়ল, আর সংকট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা? উজ্জ্বল, আসলে দেখুন, বিগত কয়েকদিন থেকে বিশেষ করে পাথর কুয়ারির খোলা নিয়ে পণ্য পরিবহন শ্রমিক যারা আছে তারা আন্দোলনে ছিলেন এবং সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে পূর্ব ঘোষিত তাদের যে কর্মসূচি, অর্থাৎ 48 ঘন্টার জন্য সকল ধরনের পণ্য পরিবহন ধর্মঘট তারা ডেকেছেন এবং এটি আজকে সকাল থেকে শুরু হয়েছে। যেহেতু শুক্রবার এমনিতেই আসলে পরিবহন শ্রমিকরা তেমন একটি বাহিরে না থাকলেও শনিবার থেকে কার্যক্রম তারা চালান, সেই ক্ষেত্রে আজকে শনিবার সকাল 6টা থেকেই সকল ধরনের পণ্য তারা আনা নেয়া বন্ধ রেখেছেন। সিলেট জেলা ট্রাক সমিতির সভাপতি যিনি আছেন দিলু মিয়া, তিনি যেটি বলেছেন যে গত 3-4 দিন থেকে সিলেটের জেলা প্রশাসন সহ বিভিন্ন প্রশাসনের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে তারা কথা বলেছেন, কিন্তু তাদের যে 5 দফা দাবি, অর্থাৎ পাথর কুয়ারি খুলে দেয়া এবং সেই সাথে ক্রাশার মেশিনের বিরুদ্ধে যে অভিযান সেটি বন্ধ করা সহ ট্রাক পরিবহন শ্রমিক যারা আছে তাদেরকে নানান ধরনের হয়রানি করা প্রশাসনের পক্ষ থেকে, এইসব বন্ধের দাবিতে তারা দীর্ঘদিন থেকে আন্দোলন করে যাচ্ছেন এবং তারা আজকে 48 ঘন্টার যে আলটিমেটাম, সেই আলটিমেটাম দিয়ে তারা আন্দোলন শুরু করেছেন। তারা বলছেন যে সিলেটে পাথর উত্তোলন বন্ধ থাকার কারণে তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী এবং প্রশাসন থেকে বলা হয়েছিল যে তাদের ম্যানুয়াল পদ্ধতিতে, অর্থাৎ কোনো ধরনের ড্রেজার মেশিন বা বোমা মেশিন ব্যবহার না করে পাথর উত্তোলন এর অনুমতি দেয়া। সেই ক্ষেত্রে যেহেতু পরিবেশ মন্ত্রণালয় থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে, এই মুহূর্তে তারা পুরোপুরি বেকার হয়ে পড়েছেন। আর আরেকটি বিষয় যেটি আপনি বলেছেন যে পণ্য পরিবহনে যেহেতু মানে সিলেটে যে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে সেগুলো আনা নেয়া করে সব ট্রাকের মাধ্যমে, সুতরাং আজকে যদি বন্ধ হয়ে যায় এর প্রভাবটা আসলে ধীরে ধীরে প্রকট হবে এবং শ্রমিক নেতারা বলছেন যতক্ষণ পর্যন্ত প্রশাসনের সাথে তাদের সমাধান না হয় সেই পর্যন্ত তাদের যে কর্মসূচি 48 ঘন্টা, সেই 48 ঘন্টার অবরোধ তারা চলতে থাকবে এবং এই ক্ষেত্রে যদি 48 ঘন্টার মধ্যেই যদি তাদের দাবি না মানা হয় তাহলে পুরো বিভাগে সব ধরনের গণপরিবহন সহ সব ধরনের পরিবহনের তারা ধর্মঘট পালন করবেন। তো এই মুহূর্তে সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যোগাযোগ করেছিলাম, তারা বলছেন যে এই ধরনের কোনো সমাধানের আলোচনা এখন পর্যন্ত হয়নি, তবে তারা বিষয়টি দেখছেন এবং সমাধানের যে চেষ্টা সেটি হয়তো বা পরবর্তীতে করবেন। তো এই হচ্ছে সিলেটের ট্রাক পরিবহন শ্রমিকদের যে আন্দোলন তার সর্বশেষ তথ্য। উজ্জ্বল, সিলেট থেকে পণ্য পরিবহন ধর্মঘটের খবর জানাচ্ছিলেন সহকর্মী গুলজার আহমেদ। দেশের বাইরের খবর, ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এখন পর্যন্ত 24 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। এছাড়া নদীর তীরে ক্যাম্পে আসা অন্তত 25 জন কন্যা শিশু নিখোঁজ রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি। টেক্সাস পার্ক কর্তৃপক্ষ বলছে গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেয় এই শিশুদের উদ্ধারে কাজ শুরু করেছে ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্টের ওয়ারেন্টস সহ রেঞ্জারদের কয়েকটি দল। এছাড়া বন্যা কবলিত অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে 250 বাসিন্দাকে। যেসব এলাকার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে সেখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন সামরিক যানের সহায়তায় চলছে উদ্ধার অভিযান। পরিস্থিতির অবনতি হওয়ায় গোটা রাজ্যে আপৎকালীন জরুরি অবস্থা জারি করেছেন টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট। হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে এই ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে তৃতীয় দিনেও নিয়ন্ত্রণে আসেনি গ্রিসের দাবানল। কোরোপি অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 800 বাসিন্দাকে। এছাড়া দেশটির দক্ষিণ ক্রিট অঞ্চলে কয়েকশো একর বনভূমিতে পুড়ে গেছে অসংখ্য জলপাই বাগান। 48টি দমকল যান, 6টি হেলিকপ্টার নিয়ে দাবানল নেভানোর কাজ করছেন 130 জন উদ্ধারকর্মী। শুষ্ক আবহাওয়ার পাশাপাশি তীব্র বাতাস থাকায় বাড়ছে শঙ্কা। স্থানীয় দমকল বিভাগ বলছে এরই মধ্যে যেসব অঞ্চলের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে সেখানে আবারও বাড়তে পারে দাবানলের তীব্রতা। এদিকে টানা 7 দিন পর তুরস্কে সক্রিয় 9টি দাবানলের মধ্যে 6টির নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে রয়টার্স। এক সপ্তাহের এই বিপর্যয়ে ঘরছাড়া হয়েছেন অন্তত কয়েক হাজার বাসিন্দা, যদিও শুক্রবারের পর বাড়েনি হতাহতের সংখ্যা। পাকিস্তানের করাচিতে 5তলা ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14 জনে। কমপক্ষে 25 থেকে 30 জন চাপা পড়ার সংখ্যা কর্তৃপক্ষের।
নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার কাজ। ধ্বংসস্তূপ থেকে 8 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধসে পড়ার সময় ভবনে 6টি পরিবারের অবস্থানের কথা জানা গেছে। করাচির মেয়রের দাবি, 1974 সালে নির্মিত ভবনটিকে কিছুদিন আগেই ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছিল। শহরটিতে এমন ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা 4 শতাধিক। অবৈধ ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা জানিয়েছে সিন্ধু প্রদেশের স্থানীয় সরকার মন্ত্রী। গাজায় 60 দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক জবাব দিয়েছে হামাস। যুক্তরাষ্ট্র সমর্থিত প্রস্তাবটি নিয়ে আলোচনার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত বলে জানিয়েছে সংগঠনটি। আগামী সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প। যদিও যুদ্ধবিরতির আলোচনার মধ্যে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। শুক্রবার দিনভর হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন অন্তত 138 জন ফিলিস্তিনি। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের সম্মতি মেলে গেল সপ্তাহেই। অপেক্ষা ছিল হামাসের জবাবের। এবার সাময়িক যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক জবাব দিয়েছে হামাস। প্রস্তাবটি নিয়ে আলোচনার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত বলে জানিয়েছে সংগঠনটি। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। A lot of money and a lot of aid. Otherwise, you have people in big trouble. But yeah, I think it's been very positive. প্রস্তাবিত চুক্তি অনুযায়ী 60 দিনের যুদ্ধবিরতিতে 10 জীবিত জিম্মিকে মুক্তি দেবে হামাস। ফিরিয়ে দেয়া হবে 18 জিম্মির মরদেহ। বিপরীতে সামরিক আগ্রাসন বন্ধ করবে ইসরায়েল। পাশাপাশি উপত্যকায় ত্রাণ সরবরাহে তুলে নেওয়া হবে বিধিনিষেধ। তবে সাময়িক যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিশ্রুতি রক্ষার বিষয়টির নিশ্চয়তা এখনও দেননি মার্কিন প্রেসিডেন্ট। ফিলিস্তিনের আরেক সংগঠন ইসলামিক জিহাদ যুদ্ধবিরতির আলোচনাকে সমর্থন করলেও স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তার দাবি জানিয়েছে। হামাসের জবাব গ্রহণ করে এখন পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির সম্ভাবনা যতই জোরালো হচ্ছে, গাজায় আগ্রাসন ততটাই তীব্র করছে ইসরায়েল। শুক্রবার দিনভর আইডিএফের হামলায় উপত্যকায় প্রাণ হারিয়েছেন শতাধিক ফিলিস্তিনি, আহত 450-র বেশি মানুষ। গাজার 65% বেশি এলাকা এখন আইডিএফের দখলে। বিপরীতে এদিনই উপত্যকায় হামাসের হামলায় নিহত হয়েছেন 2 ইসরায়েলি সেনা। যুদ্ধ শুরুর পর সেনা নিহতের সংখ্যা ছাড়িয়েছে 850। এদিকে গাজায় যুদ্ধবিরতির কথা পুনর্ব্যক্ত করেছেন ফ্রান্স ও মালয়েশিয়ার সরকার প্রধান। আহ্বান জানানো হয়েছে স্থায়ী যুদ্ধবিরতির। Le rapprochement entre nos économies, la stratégie de diversification qui est la nôtre, est à cet égard essentiel. Je pense au projet qui a été signé dans le secteur des minerais critiques. We have condemned the continued bombings and atrocities inflicted upon civilians, women and children, and it's a shame that the international community is not able to resolve this. So your initiative much supported by us. এদিকে যে কোনো আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত থাকার কথা জানিয়েছে হুথি বিদ্রোহী গোষ্ঠী। শুক্রবার ফিলিস্তিনের সমর্থনে সানায় অনুষ্ঠিত হয় র্যালি, যেখান থেকে কোনোভাবেই ফিলিস্তিনিদের হাত ছেড়ে দেয়া হবে না বলে জানান ইয়েমেনিরা। والله الذي لا اله الا هو اننا مستعدين الان. خرجنا اليوم استجابه للسيد القائد عبد الملك بدر الدين الحوثي حفظه الله، ونؤكد ان احنا كشعب يمني خرجنا لنناصر اخواننا في غزه ونقول لهم بان احنا على العهد الماضون. যুদ্ধবিরতির শর্ত ভেঙে লেবাননে ফের হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার দক্ষিণ লেবাননে হামলায় হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যার দাবি করেছে আইডিএফ। তবে আত্মসমর্পণ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। নাফি আরমান মনন, এখন বিশ্ব। এফসি এশিয়ান কাপ বাছাই সি গ্রুপে নিজেদের তৃতীয় শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশের নারীরা। মিয়ানমারের ইয়াঙ্গনে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। আরও জানাচ্ছেন ওয়াসিউল হক পান্থ। বাছাই পর্ব খেলা দলগুলোর মধ্যে প্রথম দল হিসেবে এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চ নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো মূল পর্বে জায়গা করে আফিদা ঋতুপর্ণা লিখেছেন দেশের ফুটবলের নতুন ইতিহাস গড়েও বাঁধনহারা উদযাপনে মেয়েরা মাতানি বটে। তবে অধিনায়ক আফিদা খন্দকার প্রান্তির কণ্ঠে ঠিকই মিলল উচ্ছ্বাসের ছোঁয়া। আনন্দটা এটা বলে বোঝানোর মতো না, এত আনন্দ। এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে নারীদের মধ্যে প্রথম এটাই যে হচ্ছে বাংলাদেশ মহিলা ফুটবল দল এশিয়া কাপে হচ্ছে কোয়ালিফাই করছে। তো এটাতে খুবই আনন্দের। আমরা হচ্ছে গর্ব করতেছি যে দেশের মানুষ আমাদেরকে এত সাপোর্ট করছে এটার জন্য, তো খুবই ভালো লাগতেছে।
প্রাথমিক লক্ষ্য তো পূরণ হয়েছে, কাপ্তানের কণ্ঠে স্বপ্নটা আরও বিস্তৃত। মার্চের এশিয়ান কাপে শীর্ষ 6 থেকে ব্রাজিলের চোখ আফিদার। দলকে তো আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে। আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আসতেছে, আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। ঐতিহাসিক অর্জনের পর এখনো উদযাপন করেনি দল। মিয়ানমারে বাছাই পর্বের শেষ ম্যাচে লাল সবুজদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। গ্রুপের দুর্বলতম দলকে নিয়েও যথেষ্ট মনোযোগী মেয়েরা। 3-3 করেই আফিদারা করবেন চূড়ান্ত উদযাপন। ম্যাচের ব্যাপারে আমাদের মেয়েরা খুবই সিরিয়াস এবং ফোকাস, এবং আমরা যারা টেকনিক্যালি স্টাফ আছি আমরাও তাদেরকে প্রতিনিয়তই বলতেছি আমাদের টুর্নামেন্ট এখনো শেষ হয়নি, আর আমরা যেহেতু উদযাপনটা এখনো করিনি, ইনশাআল্লাহ জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করে আমরা উদযাপনটা করতে চাই। অপরাজিত থেকেই আসর শেষ করলে র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েই উন্নতির সম্ভাবনা আছে টাইগ্রেসদের। ওয়াসিউল হক পান্থ, এখন। পথ হারিয়ে ফেলা দেশের ক্রিকেটে ধারাবাহিকতা চান ভক্তরা। ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিং, আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রেনিং ও নতুন খেলোয়াড় তৈরিতে মনোযোগ দিলে সুদিন ফিরবে দেশের ক্রিকেটে, এমনটাই অভিমত ক্রিকেট ভক্তদের। আরও জানাচ্ছেন ফারহান ইহসান। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। ক্রিকেট নিয়ে জনমনে নানা আলোচনা। ক্রিকেট উত্তরণের পথটা আসলে কোথায় জানার চেষ্টা করেছিলাম ভক্তদের কাছ থেকে। পঞ্চপাণ্ডব যাওয়ার পর থেকে বাংলাদেশ দলটা যেমন কিভাবে মুশিয়ে গেছে আর কি। ক্রিকেটারদের পারফরমেন্সের ভিত্তিতে তাদের বেতনটা দেওয়া হয়। শ্রীলঙ্কার বিপক্ষে ভালো ব্যাটিং করতে অ্যাপ্রোচে পরিবর্তন চান ভক্তরা। দেশের বাইরে স্পোর্টিং পিচে বেশি বেশি খেলা ও ম্যাচ সিচুয়েশন বুঝে ব্যাটিংয়ের তাগিদ সবার। আন্তর্জাতিক মানসম্পন্ন কোচের তত্ত্বাবধানে ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই বলে অভিমত তাদের। বড় প্লেয়ার আর কি যারা আছে তারা পার্সোনাল অ্যাচিভমেন্টের দিকে মনোযোগ দিতে গিয়ে দেখা যাচ্ছে যে টিম অ্যাচিভমেন্টটা তারা হারিয়ে ফেলতেছে। আসলে একটা জায়গায় তারা ফল করছে, সেই ফলটা রিকভার করবে কীভাবে, এই জিনিসটা তাদের ভিতরে চিন্তা ভাবনা খুব কমই আসে। ক্রিকেট প্রেমীরা মনে করেন দেশে বিশ্বমানের ক্রিকেটারের ঘাটতি প্রকট। নতুন অধিনায়ক মিরাজকে নিয়ে আকাশচুম্বী প্রত্যাশা। ক্রিকেট বিকেন্দ্রীকরণ ও নতুন ক্রিকেটার তৈরির বিকল্প নয় বলে জানালেন ভক্তরা। আলাদা আলাদা সেগমেন্টে আমাদের ক্রিকেটার তৈরি হয়নি। ওয়ান ডে যারা খেলবে তাদের এক ধরনের প্রশিক্ষণ হবে, তারা একভাবে প্রস্তুত থাকবে। যারা টেস্ট খেলবেন তাদের আলাদা ধরনের মানসিক প্রস্তুতি থাকবে। প্লেয়ার প্রডিউস হচ্ছে না, তো এই ক্ষেত্রে বিসিবির উচিত যে ক্রিকেটটাকে ঢাকা কেন্দ্রিক না করে অন্তত বিভাগীয় কেন্দ্রিক করা। দেশের ক্রিকেটের বর্তমান পারফরমেন্স নিম্নমুখী। কেউ কেউ চান পারফরমেন্স ভিত্তিক বেতন কাঠামো। ব্যর্থ ক্রিকেটারদের দলে থাকার সুযোগ নেই বলে মানেন সবাই। খেলোয়াড়দের মনসংযোগের অভাব, ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়দের সমন্বয়হীনতাকে ব্যর্থতার কারণ মানছেন ভক্তরা। বিসিবির অনেকের যে আবার নেপোটিজম জিনিসটা অনেক সময় কাজ করে, আপনার যে দেখা যাচ্ছে যে ভালো প্লেয়ারও আপনার নেপোটিজমের কারণে আসলে সুযোগ পাচ্ছে না। চলছে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ। এরই মাঝে প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পিছনে নেপথ্যের কারণ জানার চেষ্টা ছিল ক্রিকেট প্রেমীদের মাঝে। সবারই একটাই কথা, ক্রিকেটারদের দায়িত্বশীল ব্যাটিং এবং টিম ম্যানেজমেন্টের সমন্বয়ে বাংলাদেশ ক্রিকেটে অর্জিত হবে বেশ কিছু সাফল্য এবং ক্রিকেটাররা আবারও ঘুরে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। ফারহান ইহসান, এখন, ঢাকা। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জুলাই আন্দোলনের অন্যতম ক্ষেত্র ছিল মহাখালী। সড়কের সঙ্গে রেলপথ অবরোধে ত্বরান্বিত হয় অভ্যুত্থান। এখানে আমার পাশে যুবলীগ না ছাত্রলীগ না কে, কার সাথে কি অস্ত্র আছে আমরা জানি না। মায়ের কোল খালি হয়েছে, তো তাদের রক্ত যেন বৃথা না যায়। দেশের কার্যালয়গুলোতে নির্বাচনের প্রস্তুতি। ভোটার তালিকা হালনাগাদ, কেন্দ্রের তালিকা তৈরি সহ চলছে তোড়জোড়। আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে, কুমিল্লায় পথসভায় জামায়াত আমির। বন্ধে ধুঁকছে ঢাকা এলিভেটেডের হাতিরঝিল কুতুবখালী অংশ। আশুলিয়া এক্সপ্রেসওয়ে ব্যয় বাড়ছে হাজার কোটি টাকা। টেক্সাসে আকস্মিক বন্যায় 24 জনের প্রাণহানি, নিখোঁজ অন্তত 25 জন শিশু। তৃতীয় দিনও বেপরোয়া গ্রিসের দাবানল। আর এই ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।